রসায়ন দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার পঞ্চম অধ্যায় জীব অণুসমূহ। এই অধ্যায় থেকে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ডাইস্যাকারাইড সুক্রোজ। ঠিক আছে, তো আলোচনা শুরু করছি। তো প্রথমেই আমরা একটু বুঝে নিব গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বলতে কি বুঝবো? দুই কোনো ভিন্ন বা অভিন্ন মনোস্যাকারাইড, মানে দুটি আলাদা মনোস্যাকারাইড অথবা দুটি একই মনোস্যাকারাইড থেকে এক অণু জল অপসারিত হয়ে ইথারীয় বা অক্সাইড লিঙ্কেজ গঠনের দ্বারা কী হবে? একটি ডাইস্যাকারাইড গঠিত হয়। অক্সিজেন পরমাণুর মাধ্যমে দুটি মনোস্যাকারাইড এককের মধ্যে গঠিত এইরূপ লিঙ্কেজকে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বলে। যেমন আমি এখানে দেখাচ্ছি যে ধরে নিলাম এটি একটি মনোস্যাকারাইডের ওএইচ গ্রুপ, হাইড্রক্সিল গ্রুপ। মনোস্যাকারাইডের মধ্যেও কিন্তু একটি মনোস্যাকারাইডে অনেক ওএইচ থাকতে পারে, কারণ মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড যাই বলি না কেন, স্যাকারাইড মানে হচ্ছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট মানেই হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন। পলিহাইড্রক্সি অর্থাৎ অনেকগুলো হাইড্রক্সি গ্রুপ থাকবে। তো তেমনই একটি মনোস্যাকারাইডের আমি একটি ওএইচ গ্রুপকে এখানে দেখাচ্ছি, আরেকটি মনোস্যাকারাইডের একটি ওএইচ গ্রুপকে আমি এখানে দেখালাম। এবার দুটি মনোস্যাকারাইডের দুটি ওএইচ, তার থেকে জল বেরিয়ে যাবে। কিভাবে জল বেরোচ্ছে? এই যে এখানে দেখানো হচ্ছে, এই যে একটির ওএইচ আর আরেকটির ওএইচ থেকে শুধুমাত্র এইচ মিলে জল বেরিয়ে গেল, যাওয়ার ফলে এরকম একটা বন্ধন তৈরি হলো। মানে অক্সিজেন পরমাণু এক বন্ধন দিয়ে একটি কার্বোহাইড্রেটের সঙ্গে যুক্ত আছে, অক্সিজেনের পরমাণু এক বন্ধন দিয়ে আরেকটি কার্বোহাইড্রেটের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ দুটি কার্বোহাইড্রেট বা মনোস্যাকারাইড ইথারীয় লিঙ্কেজ যেটাকে বলছি, বা এই যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজের মাধ্যমে কিন্তু যুক্ত হয়ে থাকছে। এইভাবে করে ডাইস্যাকারাইড। এবার ওই আরেকটি যদি মনোস্যাকারাইডের সঙ্গে যুক্ত হয় ইথারীয় লিঙ্কেজের মাধ্যমে, তাহলে ট্রাইস্যাকারাইড। এভাবে করে কিন্তু পলিস্যাকারাইড গঠিত হবে ইথারীয় লিঙ্কেজের মাধ্যমেই। ঠিক আছে, এইবার আমরা তাহলে ডাইস্যাকারাইড মানে কিন্তু আমাদের এখান থেকে স্পষ্ট হয়ে গেল। ডাইস্যাকারাইড মানে কি? দুটি মনোস্যাকারাইড পরস্পর যুক্ত হবে ইথারীয় লিঙ্কেজের মাধ্যমে। সেটা একই রকম মনোস্যাকারাইডও হতে পারে অথবা আলাদা রকমের মনোস্যাকারাইডও হতে পারে, তাদেরকে আমরা ডাইস্যাকারাইড বলবো। আমরা এখানে ডাইস্যাকারাইডের উদাহরণ নিচ্ছি সুক্রোজ। সুক্রোজকে যদি লঘু আম্লিক দ্রবণ দ্বারা, লঘু HCl দ্রবণ দ্বারা আর্দ্র বিশ্লেষিত করা হয়, অথবা এনজাইম উৎসেচক ইনভার্টেস অথবা সুক্রেজের দ্বারা আর্দ্র বিশ্লেষিত করা হয়, তাহলে কি উৎপন্ন হয়? D+ গ্লুকোজ আর D- ফ্রুক্টোজ। তাহলে সুক্রোজ হচ্ছে এমন একটি ডাইস্যাকারাইড যেখানে একটি গ্লুকোজ একক থাকে আর একটি ফ্রুক্টোজ একক থাকে, দুটি হচ্ছে মনোস্যাকারাইড। ঠিক আছে, তার মানে কি করে সুক্রোজ গঠিত হবে? নিশ্চয়ই গ্লুকোজের একটি OH আর ফ্রুক্টোজের একটি OH মিলে জল বেরিয়ে যাবে এবং ইথারীয় লিঙ্কেজের মাধ্যমে সুক্রোজ গঠিত হবে। সেটা আমরা একটু পরে ডিটেলস ঘটনাকৃতি দেখব। এবারে আমাদের প্রশ্ন হচ্ছে যে সুক্রোজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? সুক্রোজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সুক্রোজ একটি অবিজারক সুগার। কি? অবিজারক সুগার। ঠিক আছে, এবার সুক্রোজ যে অবিজারক সুগার, তার সাপেক্ষে প্রমাণ কি? তার সাপেক্ষে প্রমাণ হচ্ছে এটি ফেলিং এবং টোলেন্স দ্রবণকে বিজারিত করতে পারে না। যে সমস্ত কার্বোহাইড্রেট বা স্যাকারাইড, সেটা মনো, ডাই, পলি, অলিগো, যে কোনো স্যাকারাইড যদি ফেলিং এবং টোলেন্স দ্রবণকে বিজারিত করে তাদের বলা হয় বিজারক সুগার, আর যদি বিজারিত করতে না পারে তাহলে বলবো অবিজারক সুগার। অবিজারক সুগারগুলোর আরও বৈশিষ্ট্য হয়, যেমন তারা মিউটার রোটেশন প্রদর্শন করতে পারে না। কি? মিউটার রোটেশন প্রদর্শন করে না এবং ওসাজনও গঠন করে না। তাহলে অবিজারক সুগারের সাপেক্ষে প্রমাণ হচ্ছে যে একটি সুগারকে অবিজারক সুগার বলবো তখনই
যদি ফেলিং এবং টোলেন্স দ্রবণকে বিজারিত করতে না পারে, মিউটার রোটেশন প্রদর্শন না করে এবং ওসাজন গঠন না করে, তাহলে সেই সমস্ত সুগারগুলোকে বলবো অবিজারক সুগার। সুক্রোজ এগুলোর ক্ষেত্রে একটিও করে না, অর্থাৎ ফেলিং এবং টোলেন্স দ্রবণকে বিজারিত করতে পারে না, মিউটার রোটেশন প্রদর্শন করে না, ওসাজন গঠন করে না। সুতরাং গ্লুকোজ একটি অবিজারক সুগার। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে কেন ফেলিং এবং টোলেন্স দ্রবণকে বিজারিত করতে পারে না? অ্যাকচুয়ালি ফেলিং এবং টোলেন্স বিকারককে তারাই বিজারিত করতে পারে যদি তারা জলীয় দ্রবণে গিয়ে মুক্ত সিএইচও উৎপন্ন করতে পারে, মুক্ত সিএইচও উৎপন্ন করতে পারে। তাহলে এটা স্পষ্ট আমাদের কাছে যে সুক্রোজ জলীয় দ্রবণে গিয়ে মুক্ত সিএইচও উৎপন্ন করতে পারে না। এবার আমাদের প্রশ্ন হচ্ছে কেন পারে না? কারণ সুক্রোজের মধ্যে তো গ্লুকোজ আছে, আর গ্লুকোজের মধ্যে কি থাকে? সিএইচও থাকে, আর ফ্রুক্টোজের মধ্যে সিও থাকে, অর্থাৎ গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ থাকে আর ফ্রুক্টোজের মধ্যে কিটোন গ্রুপ থাকে। তাহলে সুক্রোজের মধ্যে তো গ্লুকোজ ফ্রুক্টোজ দুটোই আছে, তাহলে গ্লুকোজ ইউনিটের মধ্যে তো অন্তত সিএইচও গ্রুপ আছে। তাহলে তা সত্ত্বেও কেন ফেলিং এবং টোলেন্স দ্রবণকে বিজারিত করতে পারছে না? তাহলে এখানে হচ্ছে আমাদের স্ট্রাকচারটা নিয়ে ডিটেলস আলোচনা করলেই ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করছি এবং এটা বোঝার চেষ্টা করছি কেন অবিজারক সুগার হলো বা ফেলিং এবং টোলেন্স দ্রবণকে বিজারিত করতে পারছে না। এবার সুক্রোজের গঠনাকৃতি যদি লক্ষ্য করি, এটা হচ্ছে সুক্রোজের গঠনাকৃতি। এই গঠনাকৃতিতে কি আছে? একটি গ্লুকোজ একক আছে, একটি ফ্রুক্টোজ একক আছে। গ্লুকোজের পাইরানোজ একক আছে আর ফ্রুক্টোজের ফিউরানোজ একক আছে। ঠিক আছে, গ্লুকোজের মুক্ত শৃঙ্খল গঠনাকৃতিতে যে 5 নং কার্বন, সেটি কি হয়? 1 নং কার্বনের সঙ্গে যুক্ত থাকে একটি ইথারীয় লিঙ্কেজের মাধ্যমে। এই যে এখানে একটি ইথারীয় লিঙ্কেজ দেখতে পাচ্ছি, ইথারীয় লিঙ্কেজের মাধ্যমে 1 নং কার্বনে যুক্ত থাকে। সেই 1 নং কার্বনে যখন ইথারীয় লিঙ্কেজের মাধ্যমে যুক্ত হয়, 1 নং কার্বনটা অ্যাকচুয়ালি ছিল কি? কার্বনিল কার্বন। সেই কার্বনিল কার্বনের সঙ্গে যখন 5 নং কার্বন যুক্ত হয় ইথারীয় লিঙ্কেজের মাধ্যমে, তখন 1 নং কার্বনে একটি OH উৎপন্ন হয়, যে OHটাকে বলা হয় অ্যানোমারিক OH, আর 1 নং কার্বনকে তখন বলা হয় অ্যানোমারিক কার্বন। এবার যদি অ্যানোমারিক OH আর ইথারীয় লিঙ্কেজ, গ্লুকোজের ক্ষেত্রে যে ইথারীয় লিঙ্কেজ, সেটা যদি একই দিকে থাকে তাহলে সেটাকে বলতে আলফা অ্যানোমার। আর সুক্রোজের মধ্যে গ্লুকোজের যে অ্যানোমারটি থাকে সেটা হচ্ছে আলফা অ্যানোমার, অর্থাৎ ইথারীয় লিঙ্কেজ এবং OH একই দিকে থাকে। আর ফ্রুক্টোজ কী অবস্থায় থাকে? পাইরানোজ অবস্থায় থাকে, অর্থাৎ 5 নং কার্বন এবং 2 নং কার্বনিল কার্বন। কারণ ফ্রুক্টোজের ক্ষেত্রে 2 নাম্বার কার্বনটি হচ্ছে কার্বনিল কার্বন। এই 2 নং কার্বনের সঙ্গে ইথারীয় লিঙ্কেজের মাধ্যমে ফ্রুক্টোজের ক্ষেত্রে যুক্ত থাকে। আবার বলি, ফ্রুক্টোজের 5 নং কার্বন 2 নং কার্বনের সঙ্গে ইথারীয় লিঙ্কেজের মাধ্যমে যুক্ত থাকে। যখনই এরকমভাবে যুক্ত হয়, 5 নং কার্বন 2 নং কার্বনের সঙ্গে ইথারীয় লিঙ্কেজের মাধ্যমে যুক্ত হয়, তখন 2 নং কার্বনে, ফ্রুক্টোজের ক্ষেত্রে 2 নং কার্বনে একটি OH উৎপন্ন হয়, যেটাকে বলা হচ্ছে অ্যানোমারিক OH। এই অ্যানোমারিক OH ইথারীয় লিঙ্কেজের দিকেও থাকতে পারে বা ইথারীয় লিঙ্কেজের উল্টো দিকেও থাকতে পারে, কিন্তু সুক্রোজের মধ্যে যেটা থাকে সেখানে হচ্ছে আমাদের OHটা থাকে বিপরীত দিকে, মানে ইথারীয় লিঙ্কেজের অক্সিজেন যেই দিকে তার বিপরীত দিকে OHটা থাকে, অর্থাৎ এখানে বিটা অ্যানোমার থাকে। যদি OH এবং ইথারীয় লিঙ্কেজ একই দিকে থাকে সেটাকে আলফা অ্যানোমার বলে, আর OH এবং ইথারীয় লিঙ্কেজ যদি বিপরীত দিকে থাকে তাহলে বিটা অ্যানোমার বলে। তাহলে সুক্রোজের মধ্যে গ্লুকোজের আলফা অ্যানোমার থাকে আর ফ্রুক্টোজের বিটা অ্যানোমার থাকে। এবার আলফা অ্যানোমারের অ্যানোমারিক OH এবং বিটা অ্যানোমারের অ্যানোমারিক OH থেকে জল বেরিয়ে যায় এবং ইথারীয় লিঙ্কেজ তৈরি করে। এই যে ইথারীয় লিঙ্কেজ তৈরি করে, তার মানে এখানে অ্যানোমারিক OH আর থাকছে না, না গ্লুকোজের ক্ষেত্রে থাকছে না ফ্রুক্টোজের ক্ষেত্রে থাকছে। যদি অ্যানোমারিক OH না থাকে তাহলে জলীয় দ্রবণে গিয়ে কখনো মুক্ত সিএইচও উৎপন্ন হয় না। যে ক্ষেত্রে অ্যানোমারিক OH থাকবে, মানে ফ্রি অবস্থায় থাকবে, মানে ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড অর্থাৎ পলিস্যাকারাইড বা অলিগোস্যাকারাইড তৈরি হওয়ার পরেও
অ্যানোমারিক ওইস থেকে যাবে, গ্লাইকোসাইডিক লিঙ্কেজের ক্ষেত্রে অ্যানোমারিক ওইস অংশগ্রহণ করছে না যে কোনো একটি, তাহলে কিন্তু সেটি জলীয় দ্রবণে গিয়ে মুক্ত সিএইচও উৎপন্ন করতে পারবে। আর মুক্ত সিএইচও যখন উৎপন্ন করবে তখন কিন্তু ফেলিংস এবং টোলেন্স দ্রবণকে বিজারিত করতে পারবে। যেহেতু সুক্রোজের ক্ষেত্রে অ্যানোমারিক ওইস নেই, তাই জলীয় দ্রবণে গিয়ে সিএইচও উৎপন্ন করতে পারছে না, তাই ফেলিংস এবং টোলেন্স দ্রবণকে বিজারিত করতে পারছে না, তাই সুক্রোজ একটি অবিজারক সুগার। আর অবিজারক সুগারের আরও যে বৈশিষ্ট্য অর্থাৎ মিউটার রোটেশন সেটিও দেখায় না এবং ওসাজনও গঠন করে না। গেল। এইবারে আমরা চলে আসবো আরেকটি বিষয় সুক্রোজের ক্ষেত্রে, সেটা হচ্ছে সুক্রোজের অপবর্তন বা ইনভার্সন অফ সুগার। কি বলবো? সুক্রোজের অপবর্তন বা ইনভার্সন অফ সুগার কি? একটু আগেই আমরা দেখলাম যে সুক্রোজ C12H22O11 লঘু HCl দ্রবণ, ঠিক আছে তো, লঘু HCl দ্রবণ অথবা ইনভার্টেস অথবা সুক্রেস, এই দুই এনজাইমের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত হয়ে D+ গ্লুকোজ এবং D- ফ্রুক্টোজ উৎপন্ন করে। এবার সুক্রোজের আপেক্ষিক আবর্তন যদি লক্ষ্য করা হয়, সুক্রোজের আপেক্ষিক আবর্তনের মান হচ্ছে 66 +66। এবার সুক্রোজ জলে গেল, জলে যাওয়ার পরে গ্লুকোজ আর ফ্রুক্টোজ উৎপন্ন করলো। এবার গ্লুকোজের আপেক্ষিক আবর্তন মানে গ্লুকোজ যখন সাম্যাবস্থায় আসে তখন তার আপেক্ষিক আবর্তন হয় +52.5। আর ফ্রুক্টোজ যখন সাম্যাবস্থায় আসে তখন তার আপেক্ষিক আবর্তন হয় -92.4 ডিগ্রি। এবার এই দুইয়ের গড় কত? এই দুইয়ের গড় হচ্ছে -19.95। তাহলে কি হচ্ছে? যখন সুক্রোজ নেওয়া হলো ইনিশিয়ালি তখন তার আপেক্ষিক আবর্তন ছিল +66 পয়েন্ট সামথিং। প্লাস বলতে বোঝাচ্ছে যে দক্ষিণাবর্ত বা ঘড়ির কাঁটার দিকে। তারপরে যখন আর্দ্র বিশ্লেষণ হয়ে গেল, তারপরে যখন মিশ্রণ সাম্যাবস্থায় আসলো, শেষে কিন্তু তার আপেক্ষিক আবর্তন হয়ে গেল -19.95, অর্থাৎ মাইনাস বামাবর্ত, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে শুরুতে ছিল দক্ষিণাবর্ত, তারপরে হয়ে গেল বামাবর্ত। এই যে আপেক্ষিক আবর্তনের একটা পরিবর্তন হচ্ছে প্লাস থেকে মাইনাস, এটাকে বলা হচ্ছে অববর্তন। তাহলে সুক্রোজ আর্দ্র বিশ্লেষণের ফলে ওর আপেক্ষিক আবর্তনের যে অভিমুখ পরিবর্তন হচ্ছে সেটাকেই আমরা বলবো সুক্রোজের অববর্তন বা ইনভার্সন অফ সুগার বা ইনভার্সন অফ ক্যান সুগার, ঠিক আছে। আর সুক্রোজকে বলা হয় ইনভার্টেড সুগার, ঠিক আছে তো। যে নতুন মিশ্রণটি পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ইনভার্টেড সুগার। এই ছিল ডাইস্যাকারাইড সুক্রোজ সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি আলোচনা সবার বোঝা গেছে। এবার বইটা একটু পড়তে হবে আরও ডিটেলসে। বইটা পড়লে আরও বিষয়টা খুব ভালোভাবে মনের মধ্যে গেঁথে যাবে। এবারে আমরা দেখব এখান থেকে কী কী এমসিকিউ হতে পারে, ঠিক আছে, কী কী প্রশ্ন হতে পারে। 1 নম্বর এমসিকিউ, সুক্রোজ হলো একটি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, বিজারক শর্করা, পলিস্যাকারাইড। গেল 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে উৎপন্ন হয় রাইবোজ, গ্যালাক্টোজ, ল্যাকটোজ, ফ্রুক্টোজ। 3 নম্বর প্রশ্ন, এক অণু সুক্রোজের আর্দ্র বিশ্লেষণের ফলে উৎপন্ন হয় অপশন এ 2 অণু গ্লুকোজ, অপশন বি 2 অণু গ্লুকোজ প্লাস 1 অণু ফ্রুক্টোজ, অপশন সি 1 অণু গ্লুকোজ প্লাস 1 অণু ফ্রুক্টোজ, অপশন ডি 2 অণু ফ্রুক্টোজ। কোশ্চেন নাম্বার 4, নিচের কোন যৌগটিতে মিউটার রোটেশন ঘটে না? ডি গ্লুকোজ, এল গ্যালাক্টোজ, সুক্রোজ, কোনোটিই নয়। এমসিকিউ 5, গ্লুকোজ এবং ইক্ষু শর্করাকে, ইক্ষু শর্করা বলতে সুক্রোজের আরেক নাম হচ্ছে ইক্ষু শর্করা, কারণ আখের রসের মধ্যে কিন্তু সুক্রোজ থাকে। গ্লুকোজ এবং ইক্ষু শর্করাকে যে পরীক্ষা দ্বারা পৃথক করা যায় তা হলো মলিসের পরীক্ষা, বায়ারের পরীক্ষা, আয়োডিন দ্রবণ পরীক্ষা, ফেলিংয়ের পরীক্ষা, ঠিক আছে তো। গ্লুকোজ হচ্ছে বিজারক সুগার, এই প্রশ্নটার ক্ষেত্রে আমি হিন্টস দিয়ে দিচ্ছি। গ্লুকোজ হচ্ছে বিজারক সুগার আর ইক্ষু শর্করা বা সুক্রোজ হচ্ছে অবিজারক সুগার। একটু আগে আমরা সেটা আলোচনা করলাম বা পড়াশোনা করলাম।
কোশ্চেন নাম্বার 6, সুক্রোজের আর্দ্র বিশ্লেষণকে বলে? ইনভার্সন, হাইড্রেশন, এস্টারিফিকেশন, স্যাপোনিফিকেশন। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে সেই আলোচনাটাও কিন্তু আমরা করলাম। ঠিক আছে, তাহলে আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।